হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেন আপনাদের ভাইয়া এই অসময়ে ২ ব্যাগ বাজার করে বাসায় চলে এসেছে। আমি কিন্তু এই সময় আপনাদের ভাইয়াকে একটু বকাঝকা করছিলাম। আবার পাশাপাশি এটাও ভাবছিলাম আমার ছোট দেবর একটা কথা বলতো, মেয়েদের কাছে যখনই মাছ বা মাংস নিয়ে আসা হোক, বিশেষ করে মাছ, সেটাই তাদের কাছে অসময়। সত্যিটাও কিন্তু তাই। আসলেই এই সময়টা ছিল একদম সকাল টাইম, কিন্তু এই টাইমে আপনাদের ভাইয়া মাছ আনাতে আমি কেন রাগারাগি করলাম? মাছ মনে হয় মেয়েরা স্বভাবগতভাবেই দেখতে পারে না। কারণ এর স্মেল, আমার কাছে তো মনে হয় এর স্মেলের কারণে আমার মাছ একদমই পছন্দ না। যাই হোক, মাঝখানে কিন্তু ইলিশ মাছ সংরক্ষণের একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো পদ্ধতি শেয়ার করব কি, গল্প করতে করতে পদ্ধতিতে চলে গেছে, দেখানোও হয়ে গেছে। আপনাদের কাছে তো আর ভয়েস ওভারে বলা হয়নি। মাছের টেস্ট যাতে অনেকদিন পর্যন্ত ঠিক থাকে তার জন্য ইলিশ মাছের যে ফুলকা আছে, লাল যে অংশটা, ওইটার মধ্যে আমি একটু লবণ আর অল্প একটু ভিনেগার দিয়ে রেখেছি। এইটাই হচ্ছে মেন টিপস অ্যান্ড ট্রিক ইলিশ মাছ সংরক্ষণ করবার। এবার চলেন মাছ কাটবার পর কিভাবে টেস্ট অথেন্টিক থাকে সেই বিষয়েও বলি। এই মাছ কাটবার পর বা ইলিশ মাছ যখনই আপনি রান্না করেন তার পূর্বে যদি হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখেন, তাহলে দেখবেন ইলিশের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। মানে এই ইলিশটা যখন রান্না করবেন তখন মনে হবে মাত্রই আপনি নদীর থেকে জীবন্ত মাছ ধরে নিয়ে এসেছেন। কি আপুরা, দুষ্টামিও বুঝেন না? আমি তো দুষ্টামি করলাম এত সময়। যাই হোক, এভাবে মাছ রান্না করলে মাছের কিন্তু একটা অথেন্টিক টেস্ট পাবেন আপনি। ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো রিকোয়েস্টটা আরেকবার করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইবই নয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার সেকেন্ড রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা জানাতে কমেন্ট সেকশন অন করে রেখেছি। আপনারা চাইলে একটা কমেন্ট করে আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। ভিডিওর এ পর্যায়ে এসে ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এই দিন দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছিলাম, আর রান্না করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বাজার গুছায় রান্না করতে কেন জানি আমার অনেক বেশি লেট হয়ে যায়। আর এখানে রান্না করেছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর সাথে ছিল সরিষা ইলিশ। শাক জাতীয় যে কোনো খাবার আমি বাটা মশলা দিয়ে রান্না করতে একদম পছন্দ করি না। তো এইখানে একটা টেস্ট একটু বেশি যাতে হয় তার জন্য আমি অল্প একটু সরিষা বাটা দিয়েছি। আর এখানে সমস্ত মশলাই কিন্তু গোটা গোটা ছিল, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এখানে সরিষা ইলিশ রান্নার জন্য আমি তো প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর হলুদ, মরিচ, পাশাপাশি দিয়েছি লবণ। আর এ পর্যায়ে এসে আমি কিন্তু একটা সিক্রেট মশলা দিয়েছি, আর সেই সিক্রেট মশলাটা হচ্ছে সরিষা, লবণ আর একটু মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর ওইটার নির্যাস ওইটার রস আমি এখানে ইউজ করেছি। সরিষার বা অন্যান্য কিছুর এক্সট্রা যে ছাবনাটা ওটা ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। দুপুর টাইমে ওরা বাবা মেয়ে তো ঘুমিয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো আমাদের শেষ হয়ে গেছে, আপনাদের সঙ্গে ওইটা আর শেয়ার করা হয়নি। বাড়ির থেকে আসবার সময় আমার আব্বু প্রায় 2.5 লিটারের একটা রসের বোতল আমার কাছে ধরিয়ে দিয়েছে। খেজুর রস যখন তৈরি হয় শীতকাল, ওই সময় তো আমি ঢাকাতে অবস্থান করছিলাম। আমি এবং আমার মেয়ের বাবা অনেক বেশি এই রস দিয়ে ক্ষীর এই টাইপের খাবার খুব পছন্দ করি। আর আমার আব্বু প্রথম যেদিন রস এনেছে ওই দিনই আমার আম্মুকে বলেছে যে এটা তুমি উঠায় রাখো ফ্রিজে, ওরা এখন আসুক বা না আসুক পরে তো খেতে পারবে। আমি রসের ক্ষীরটা রান্না করতে পোলাও চাল ইউজ করেছি, আর সাথে নিয়েছি নারিকেল। আমার কাছে কেন জানি নারিকেল ছাড়া এই খাবারটা খেতে একটুও ভালো লাগে না। পোলাওয়ের চাউলটা আমি কিছু সময় ভিজায় রেখেছিলাম, তারপর এটা একটু হাত দিয়ে চটকায় নিয়েছি
যাতে এটা একটু আধ ভাঙা মতো হয়ে যায়। তারপর এটা আমি এই রসের ভিতরে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি চেক করে নিচ্ছিলাম যে চাউলটা সিদ্ধ হয়েছে কিনা। এই খাবারটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজা লাগে। সবাই যাতে ঘুম থেকে উঠে বিকালে খেতে পারে তার জন্য তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে মাঝে একটু লোভে পড়ে আমি কিন্তু খেয়ে ফেলেছি। এইখানে আমি যেভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আমি ২টা কাগজ ব্যবহার করেছি। এই পর্যায়ে আপনারা চাইলে খবরের কাগজ অথবা কাপড়ের যে পলিব্যাগ গুলো হয় ওইগুলাও আপনি এই কাজের জন্য ব্যবহার করতে পারেন। আর এইভাবে এই তো ফোল্ড করে নিলাম। তারপর একটা সাইড তো আমি একটু মুড়িয়ে রেখেছি আর এই মোড়ানো অংশটা আমি কিন্তু আমার মেয়ের ছোট যে কাটার থাকে ওইটাই ব্যবহার করেছি। মোড়ানো অংশতে একটা কাটার আর প্রথম দিকে আরেকটা কাটার দিয়ে এটা আমি আটকায় নিয়েছি। আর এইভাবে ফ্রিজে রাখলে ধনিয়া পাতাটা অল্প কিছুদিন বেশ ভালোই থাকে, মোটামুটি তাজা অবস্থায় থাকে। কুচানো ধনিয়া পাতা আপনি কিভাবে ডিপে সংরক্ষণ করতে পারেন আর এটা অনেকদিন ইউজ করতে পারেন ওইটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে। আপনার একটা কমেন্ট, একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আমার মাঝে মধ্যেই মনে হয় আমি কাজ ছেড়ে চলে যাই, কারণ কেউ আমার ভিডিও দেখে না। অল্প কিছু মানুষ দেখলেও পুরাপুরি তো সবার কাছে পৌঁছায় না। তো আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এই লাইনটা ছেড়ে দেই। আবার মাঝে মধ্যে যখন দেখি যে না আমার কিছু আপু আমাকে ভালোবাসা দিচ্ছে, তো তখন কিন্তু আমি আবার কাজে এগিয়ে যাই। কারণ ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে একজনের ভালোবাসা নিয়েও আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার কাছে তো এমনটাই মনে হয়। আমি বিকালের নাস্তায় কোন খাবারটা বানাবো নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তার কারণ পৃথিবীর সবথেকে সহজ খাবারটা আমি তৈরি করছি আজ। অবশ্য আমাকে দিয়ে সহজ কাজ ছাড়া কঠিন কোনো কাজই হয় না। তো এখানে আমি ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। পাশাপাশি একটু চাও তৈরি করে নিচ্ছিলাম। চা তৈরি করছিলাম আর ভাবছিলাম যে একটা সময় যখন ছোট ছিলাম আমার সিলেটে একটা ফুপি ছিল। তো ওনারা যখন আসতেন তখন মনে হতো যে চা যেন একটা ভাত মাছের মতো। আসলে চাটা তখন বেসিক খাবার মনে হতো ওদের দেখে। আমি অবশ্য খুব বেশি চা প্রেমী না, তবে চা মাঝে মধ্যে খাই যখন দেখি যে আমার একটু সমস্যা হচ্ছে গলায় অথবা বৃষ্টির দিন খুব খেতে ইচ্ছে করছে এমন। চা খেতে বসলে আমার কিন্তু আবার বেশ সমস্যা আছে। চা খেতে বসলে চা যত সময় থাকবে আমার তত সময় বিস্কিট লাগবে। তো আমি বিস্কিট দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। যারা রেগুলার চা পান করেন তাদের কিন্তু ঘুমের কোনো সমস্যা হয় না, কিন্তু আমি হুটহাট করে যে ২-১ দিন খাই আমার কিন্তু রাতে একদমই ঘুম আসতে চায় না। আমি জানি আমার চা খাবারের প্রসেসটা শুনে আপনারা অনেকেই হাসছেন। হাসলে হাসেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ কোনো একদিন তো বলতে তো পারবো যে আমার কথা এবং কাজের কারণে কেউ তো একদিন এক ফোঁটা হলেও হেসেছিল। ডিম টোস্ট ভাজতে থাকি আর আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।